গল্পের শুরুতে আমরা দেখতে পাই একজন লোককে যার পুরো মুখ প্লাস্টিক দিয়ে ঢাকা এবং তার নাকে দুটি পাইপ ঢোকানো। অন্যদিকে একজন লোক যার মুখ কেবল দৃশ্যমান, সে রাসায়নিক মিশিয়ে ফানেল ব্যবহার করে লোকটির নাকে ঢেলে দেয় এবং সে যন্ত্রণায় মারা যায়। জুম আউট করলে দেখা যায় যে লোকটিকে জোর করে একটি ভারী বস্তুর সাথে বেঁধে রাখা হয়েছে। যখন খুনি বুঝতে পারে যে লোকটি যন্ত্রণায় মারা গেছে, তখন সে একটি বড় হাতুড়ি তুলে তার মুখে প্লাস্টারের ঢাল মারতে শুরু করে, যার ফলে প্লাস্টিকের পাশাপাশি লোকটির মুখও ভেঙে যায়। দৃশ্যটি তখন জেনিফার নামে একজন সুপার মডেলের কাছে আসে। জেনিফারের একটি বিশাল ভক্ত ছিল এবং আমরা বেশিরভাগ শিল্প এবং পোস্টারে তাকে চিত্রিত দেখতে পাই। জেনিফার তার জীবনের এবং সাফল্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিনটি উপভোগ করছে। তার কোনো ধারণা নেই যে সামনের দিনগুলি যতটা আনন্দদায়ক এবং আরামদায়ক হবে। আমরা দেখতে পাই যে কেউ তাকে দেখছে। সে বাড়িতে থাকুক, পার্টিতে থাকুক অথবা তার প্রেমিকের সাথে থাকুক, কেউ তাকে দেখছে। কেউ তার সব সাক্ষাৎকারও শোনে, কিন্তু আমরা এখনও সেই লোকটির মুখ দেখিনি। এক সন্ধ্যায় যখন জেনিফার পার্টি করতে একটি ক্লাবে প্রবেশ করে, তখন একজন লোক তার উপর পানীয় ঢেলে দেয়। সে পান করার সাথে সাথেই সে আতঙ্কিত হয়ে পার্টি থেকে দৌড়ে বেরিয়ে যায় এবং লোকটি সুযোগ বুঝে তাকে অজ্ঞান করে নিয়ে যায় এবং তাকে নিয়ে যায়। যখন সে জেগে ওঠে তখন সে বিছানায়। সামনের জানালা থেকে দৃশ্যটি সুন্দর ছিল, কিন্তু আসলে তা কৃত্রিম ছিল। যখন সে ঘুরে দাঁড়ায় তখন সে বুঝতে পারে যে সে আসলে একটি কক্ষের ভিতরে বন্দী। এতে সে হতবাক হয়ে যায়। সে চিৎকার করে, দরজায় টোকা দেওয়ার চেষ্টা করে, কিন্তু কেউ তার কথা শোনে না। ভীত সন্ত্রস্ত হয়ে সে সেখানে বসে থাকে, বিচলিত হয়ে, এবং তারপর তার মনোযোগ পুরো ঘরে চলে যায়, যা তার পোস্টারে ঢাকা। সেখানে একটি টিভি ছিল, তার সমস্ত ব্যক্তিগত জিনিসপত্র। সে আরও অবাক হয়েছিল যে তার সবসময় পরিচিত ব্র্যান্ডের সমস্ত পণ্য সেখানে ছিল। এটা দেখে সে আরও রেগে যায় এবং তার দিকে জিনিসপত্র ছুটতে শুরু করে। সেই মুহূর্তে একটি ড্রোন খুলে যায় এবং সে দ্রুত ভেতরে গিয়ে ভেতরে তাকায়। সেখানে প্রতিদিন সকালে সে যে রস পান করত তা ছিল। সে এটি তুলে নেয়, দেয়ালে ছুঁড়ে মারে, জোরে চিৎকার করে, কারণ তার বেরিয়ে আসা দরকার। জেনিফার ক্রমশ অনিয়ন্ত্রিত হয়ে উঠছিল, তাই লোকটি ঘরে ঘুমন্ত গ্যাস ছেড়ে দেয়, যার ফলে সে আবার অজ্ঞান হয়ে পড়ে। জেনিফার যখন জ্ঞান ফিরে পায় তখন সে নিজেকে সেই তাঁবুতে বাঁধা অবস্থায় দেখতে পায়, যেখানে আমরা সিনেমার শুরুতে একজন পুরুষকে বেঁধে রেখেছিলাম। তার হাত, পা, এমনকি তার মাথাও বাঁধা ছিল। তার সামনে একের পর এক ভিডিও চলতে থাকে, যেখানে সে নির্যাতনের শিকার সকলকে হত্যা করে। কিছু তাদের মুখ পিষে, কিছু তাদের অ্যাসিড পান করায় এবং কিছু তাদের দাঁত টেনে বের করে। শেষ ভিডিওটি বিশেষভাবে ভয়াবহ ছিল। সে সবচেয়ে সুন্দরী মহিলাকে সবচেয়ে ভয়াবহ উপায় হত্যা করেছিল, একটি অ্যাসিড বর্ষণ। জেনিফার এটি দেখে ভয় পেয়ে যান এবং তারপর একটি ট্যাপ ঘোরার শব্দ শুনতে পান। সে মুখ তুলে তাকিয়ে দেখল খুনি মেয়েটিকে হত্যা করার জন্য যে শাওয়ার হেড ব্যবহার করেছিল। সে বুঝতে পারল খুনি তাকেও শাওয়ার থেকে বেরিয়ে আসা অ্যাসিড দিয়ে মেরে ফেলবে। সে যন্ত্রণায় কাতরাতে কাতরাতে চিৎকার করে বলতে লাগল, আমাকে মেরো না, আমাকে মেরো না। কিন্তু খুনি শাওয়ার চালু করে দিল আর জেনিফার ভয় অজ্ঞান হয়ে গেল। যখন সে জ্ঞান ফিরে পেল তখন সে তার লকার রুমে ফিরে এসেছিল। তার মুখ সম্পূর্ণ ব্যান্ডেজ দিয়ে বাঁধা ছিল আর রক্তে ভেসে যাচ্ছিল। সে আয়নার কাছে গিয়ে তার মুখ দেখতে ভয় পেয়ে গেল। সে ব্যান্ডেজগুলো খুলে আয়নায় নিজের মুখ দেখতে চাইল। আশ্চর্যজনকভাবে অ্যাসিড পোড়া অবস্থায় তার মুখে কেবল একটি ছোট দাগ ছিল, কিন্তু পরে সে বুঝতে পারল যে এটি একটি নকল দাগ ছিল এবং খুনি তাকে খুঁজে বের করেছে। যখন সে তার মুখ পরীক্ষা করছিল, ঠিক তখনই পেছন থেকে শাওয়ার স্বয়ংক্রিয়ভাবে চালু হয়ে গেল, যা তাকে চরম ভয় দেখাচ্ছিল। এবং এখানে আমরা জানতে পারি যে সাইকোপ্যাথ খুনি আসলে জেনিফারকে মানসিকভাবে নির্যাতন করার চেষ্টা করছে। সে বাথরুম থেকে বেরিয়ে যায় এবং সে বেরিয়ে আসার সাথে সাথে আরেকটি ড্রয়ার খুলে যায়। ড্রয়ারের ভেতরে জেনিফারের নতুন ম্যাগাজিন, সাথে একটি নতুন লকারের চাবি ছিল। সে ম্যাগাজিন এবং লকারের চাবিটি নিয়ে তা খুলে দেখে মনে হয় একটি সুন্দর পোশাক। জেনিফার বুঝতে পারে যে খুনি আসছে এবং জেনিফারকে পোশাকটি পরতে বলে, কিন্তু সে তা প্রত্যাখ্যান করে এবং খুব অভদ্র আচরণ করে, জোরে চিৎকার করে। জেনিফারকে তার কাজের জন্য শাস্তি দেওয়ার জন্য খুনি একটি অদ্ভুত সাবান ব্যবহার করে। জেনিফার এই চিন্তায় ডুবে যায় এবং জেনিফার তা সহ্য করতে পারে না। খুনি এখানেই থেমে থাকে না, ঘরের আলো এত উজ্জ্বল করে যে জেনিফারের চোখ জ্বলে ওঠে। বিরক্ত হয়ে সে উঠে কেবিনে যায় এবং ওষুধ গিলে ফেলে। খুনিও তার কাজ বন্ধ করে দেয় এবং আলো স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে দেয়। এটা দেখে জেনিফার সুযোগটি কাজে লাগায় এবং খুনি যে ক্যামেরাটি লাগিয়েছিল তার সামনে যায় এবং তার পোশাক ছিলে ফেলে। কিরণ তাকে নির্যাতন করার জন্য একই রুটিন পুনরাবৃত্তি করে। সে আবার শব্দ চালিয়ে দেয়
এবং আলো জ্বালিয়ে দেয়। আলো থেকে বাঁচতে সে বিছানার নিচে যায়, যেখানে সে একটি পাইলটকে খুঁজে পায় এবং এটি দিয়ে আত্মহত্যা করার পরিকল্পনা করে। জেনিফার আত্মহত্যা করার ঠিক আগে খুনি শব্দ বন্ধ করে আলো জ্বালিয়ে দেয়, ইঙ্গিত দেয় যে সে জেনিফারকে এভাবে হত্যা করতে চায় না। এইভাবে জেনিফার নিজেকে রক্ষা করার জন্য একটি অস্ত্র খুঁজে পেয়েছে। পাইলটকে ব্যবহার করে সে উপরের তলার আরেকটি দরজা খুলে পালানোর চেষ্টা করে, কিন্তু সে এয়ারব্যাগের ভেতরে যাওয়ার সাথে সাথেই সে সেখানে একটি মেয়ের ভাঙা পেরেক দেখতে পায়। সে বুঝতে পারে যে সে আগেও অনেক মেয়েকে এখানে এনেছে। তাদের মধ্যে একজন নিশ্চয়ই এখান থেকে পালানোর চেষ্টা করেছিল, কিন্তু সে অবশ্যই ধরা পড়ে গেছে। কিন্তু সে সাহস হারিয়ে ভেতরে চলে যায়। সে আরও এগোনোর আগেই বেঞ্চ ভেঙে যায় এবং খুনি আবার তাকে ধরে ফেলে। খুনি আবার তাকে সেই একই চেয়ারে বেঁধে রাখে যেখানে সে সবার উপর অত্যাচার করত। এবার যখন জেনিফারের জ্ঞান ফিরে আসে, তখন সে কাঁদতে শুরু করে। সে খুনির কাছে তার জীবনের জন্য ভিক্ষা করতে থাকে। সে আরও বলল, তোমার যত টাকা দরকার আমি তোমাকে সব দেব, তোমার আর কিছু লাগবে না, তুমি যা চাও আমি তোমাকে তাই দেব। কিন্তু খুনি যদি এরকম কিছু চাইতো তাহলে সে আগেই চেয়ে নিত। তাকে উপেক্ষা করে খুনি তার ফ্রিজ খুলে মানুষের শরীরের অঙ্গ প্রত্যঙ্গের ভয়াবহ চিত্র প্রকাশ করে। সে এই প্রতিটি অংশ থেকে একটি নাক, একটি কান এবং একটি চোখ বের করে, সামান্য জল দিয়ে পিষে এবং একটি অদ্ভুত তরল তৈরি করে, জোর করে জেনিফারের মুখে ঠুকিয়ে তাকে পান করতে বাধ্য করে। জেনিফার কাঁদে এবং চিৎকার করে, কিন্তু সে মানুষের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে তৈরি সাকুবাস বের করতে পারে না। দেবদূত আবার অজ্ঞান হয়ে যায় এবং এখন অদ্ভুত সাকুবাসটি প্রাণীটির মুখের পাশে আটকে থাকে। খুনি একটি তুলোর প্যাড দিয়ে এটি পরিষ্কার করে এবং নিজেই চেটে দেয়, যার ফলে প্রকাশ পায় যে সেও একটি প্রাণী, অর্থাৎ সে মানুষ খায়। এরপরে সে জেনিফারকে তুলে তার আগের ঘরে রেখে চলে যায়। আমাদের জেনিফারের বিছানার সামনে শুয়ে থাকা একটি বড় পোস্টার দেখানো হয়। এটি আসলে কোনো পোস্টার ছিল না, বরং একটি দ্বিমুখী আয়না ছিল, যার মাধ্যমে খুনি প্রতি মুহূর্তে তার উপর নজর রাখতে পারত। এখন জেনিফার ঘুমিয়ে পড়েছে, সে জেনিফারের সাক্ষাৎকারগুলি বের করে মনোযোগ সহকারে দেখতে শুরু করে। কয়েক ঘন্টা পর যখন জেনিফারের জ্ঞান ফিরে আসে, তখন সে তার ঘরের দেয়ালের অপর পাশ থেকে একটি মৃদু আলো আসতে দেখে। ভালো করে পরীক্ষা করার পর সে বুঝতে পারে যে সেখানে কিছু লেখা আছে। তাকে জিজ্ঞাসা করছে সে কে। জেনিফার দ্রুত সেই ক্ষতবিক্ষত দেয়ালের কাছে গিয়ে আবার পরীক্ষা করে দেখতে পায় যে একটি মেয়ে কাচের ঘরে বন্দী। সে বুঝতে পারে যে এটিই খুনির কাজ। দুজনে কথা বলতে শুরু করে এবং জেনিফার আবিষ্কার করে যে গহিরি নামে একজন লোক কাচের অপর পাশে দাঁড়িয়ে আছে। খুনিও তাদের উপর নজর রাখছিল। সে জানত যে তারা কথা বলছে, তাই সে আলো নিভিয়ে দিল যাতে তারা একে অপরকে দেখতে না পায়। সে আলোও নিভিয়ে দিল কারণ সে জানত জেনিফার অন্ধকারকে ভয় পায়। যাই হোক, জেনিফারকে একটি সাক্ষাৎকারে এটি প্রকাশ করে। অন্যদিকে গৌরী নামের ছেলেটির কাছে একটি দেশলাইয়ের কাঠি ছিল এবং তা জ্বালিয়ে জেনিফারকে কিছু আলো দেয়, যা জেনিফারের আতঙ্ক কমিয়ে দেয় এবং তাদের কথা বলার সুযোগ দেয়। তারা উভয়ই খুশি হয়েছিল যে তারা এই নরকে একা নয়। লোকটি আয়নার অপর পাশ থেকে রূপালী আবরণ সরিয়ে ফেলল যাতে সে জেনিফারের ভয়াবহতা দেখতে পায়। গৌরীকে নিয়ে জেনিফারের ভয় অর্ধেক হয়ে গেল। অন্যদিকে আমাদের দেখানো হলো যে গৌরী সম্পূর্ণ মানসিকভাবে অসুস্থ। সে অদ্ভুত পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছিল এবং কেবল মানুষই নয়, নিরীহ প্রাণীদেরও নির্যাতন করছিল। সে একটি ইঁদুরকেও নির্যাতন করছিল, কিন্তু যখন সে দেখল যে জেনিফার তার নির্যাতনের প্রতি সাড়া দিচ্ছে না, সম্ভবত তাপের কারণে, তখন সে গৌরীকে মাদক খাইয়ে তাকে অজ্ঞান করে দেয় এবং তারপর জেনিফারকে আরও ভয় দেখাতে শুরু করে। হঠাৎ আরেকটি দরজা খুলে যায় এবং ড্রয়ারের ভেতরে তারা একটি গ্লাস দেখতে পায় যেখানে একটি ধূপকাঠি রয়েছে এবং তার ভেতরে একটি কার্ডটিতে ধূপকাঠির ভেতরে চাপা পড়া একজন মহিলার ছবি রয়েছে। জেনিফার কোনো প্রতিক্রিয়া দেখানোর আগেই খুনি তার পিছনে লুকিয়ে আসে, তার মুখ কাপড় দিয়ে ঢেকে তাকে নিয়ে যায়, একটি কাচের পাত্রে আটকে রাখে। সে বারবার তার নাম স্বাক্ষর করতে শুরু করে এবং জোরে চিৎকার করতে থাকে। এখানে আমরা দেখতে পাই যে খুনি গ্যারিকে একটি কার্ড পাঠায়। তাকে বলে যে সে যদি চায় তাহলে সে জেনিফারকে বাঁচাতে তার জীবনের ঝুঁকি নিতে পারে। গ্যারিও নিজের জীবনের তোয়াক্কা না করে জেনিফারকে উদ্ধার করতে বেরিয়ে পড়ে। সে ব্যান্ড ব্যবহার করে জেনিফারের কেবিনে পৌঁছায় এবং সেখান থেকে তাকে মুক্ত করে। ঘর থেকে বেরিয়ে তারা অন্য একটি ঘরে প্রবেশ করে, একটি ল্যাবের মতো ঘর যেখানে একপাশে একটি মৃতদেহ পড়ে আছে, যার চামড়া সম্পূর্ণ পুড়ে গেছে, যেন কেউ অ্যাসিড দিয়ে পরীক্ষা করেছে। এই দৃশ্য তাদের দুজনকেই আতঙ্কিত করে। তারা তাদের জীবন বাঁচাতে সবেমাত্র পালিয়েছিল। তারা সবেমাত্র সাহস সঞ্চয় করেছিল এবং তারা ভেবেছিল যে তারা তাদের সাহস চালিয়ে তাদের জীবন বাঁচাতে পারবে। তাদের চিন্তাভাবনা সত্যিই কাজ করছিল। তারা চলে গেল এবং একটি গ্যারেজে পৌঁছাল যেখানে তারা একটি গাড়ি দেখতে পেল। তারা দুজনেই ভেতরে ঢুকে দ্রুত গাড়ি চালিয়ে তাদের সামনে থাকা গাড়ির শাটার ভেঙে বের করে আনলো। এই সাহায্যে তারা পালাতে সক্ষম হলো। কিন্তু এটা সবই ছিল একটা মায়া, খুনির ফাঁদ। গাড়িতেও ঘুমন্ত গ্যাস লাগানো ছিল এবং খুনি সহজেই ঘুমন্ত গ্যাস ছেড়ে দেয়,
যার ফলে তারা দুজনেই অজ্ঞান হয়ে যায়। জেনিফার যখন জ্ঞান ফিরে পায় তখন সে একই পরীক্ষার টেবিলে গিয়ে আঘাত করে। তার মাথার খুলির কাছে একটি বন্দুক রাখা ছিল এবং তার হাতের ঠিক পাশে আরেকটি ছিল। ট্রিগার টানতে সবেমাত্র সক্ষম হয়েছিল এবং তার প্রিয় কুকুরটি ট্রিগারের ঠিক সামনে ছিল। খুনি তাকে বলেছিল, তোমার কাছে মাত্র 30 সেকেন্ড আছে, হয় তুমি তোমার কুকুরটিকে মেরে ফেলো, নয়তো আমি তোমাকে মেরে ফেলব। সে সুজিকে মারতে চায়নি, কিন্তু নিজের জীবন বাঁচাতে সে সুজির দিকে বন্দুক ছুঁড়ে মারে এবং সুজির টুকরো টুকরো হয়ে যায়। এই দৃশ্যটি বেশ অদ্ভুত ছিল। কোনো জীবন্ত জিনিসকে এভাবে আঘাত করা হয় না। জেনিফার আরও বুঝতে পেরেছিল যে এটি তার আসল কুকুর নয়। খুনি আবারও তার মনে একটা কৌশল করেছিল। সে তার কুকুরটিকে যে পাত্রে দেখে তা নড়াচড়া করার চেষ্টা করে এবং খুলতে চেষ্টা করে, কিন্তু আবার অজ্ঞান হয়ে পড়ে। এবার যখন সে জ্ঞান ফিরে পায় তখন সে দেখতে পায় যে তার পোশাক পরিবর্তন করা হয়েছে এবং সে একটি ভিন্ন কক্ষে রয়েছে। এটি সেই সেলের ভেতরে যেখানে তাকে আগে রাখা হয়েছিল। সে লক্ষ্য করে যে গহরিও এখন অন্য সেলের ভেতরে জ্ঞান হারিয়ে ফেলেছে এবং তারা দুজনেই আবার একে অপরের সাথে কথা বলতে শুরু করে। সে তাদের সেলের মাঝখানের দরজাটি 1 সেকেন্ডের জন্য খুলে দেয় এবং তারা দরজার কাছে আসার চেষ্টা করার সাথে সাথে সে তৎক্ষণাৎ দরজাটি বন্ধ করে দেয়। খুনি তাদের কল্পনার বাইরেও তাদের উপর অত্যাচার করছিল। এবার জেনিফারের ঘর খালি ছিল এবং পোশাকটি গুদামে রাখা ছিল। জেনিফার বুঝতে পেরেছিলেন যে খুনি যে কোনো সীমা অতিক্রম করতে সক্ষম, তাই তিনি খুনির কথা মেনে পোশাকটি পরতে বাধ্য বোধ করেছিলেন। পোশাকটি পরার সাথে সাথেই খুনি খুব অদ্ভুত কিছু করেছিলেন। একটি ছেলে তার এবং গৌরীর মাথার মাঝখানে দরজা খুলে যায় এবং জেনিফার তৎক্ষণাৎ ক্যারির কাছে ছুটে যায়। খুনির পরিকল্পনা অনুসারে খুনি একটি ভয়াবহ ভিডিও চালায়। এটিতে একটি মেয়েকে অদ্ভুতভাবে একটি টেবিলের সাথে বাঁধা, তার মুখ সেলাই করা এবং তার শরীরের বেশ কয়েকটি খোলা অংশ সেলাই করা ছিল। এটি দেখে গ্যারি অত্যন্ত বিরক্ত হয়ে ওঠে। সে মনিটর ভেঙে ফেলে জিনিসপত্র তুলে নেয়। ক্যামেরা দেখে খুনি ক্ষিপ্ত হয়ে গাড়িটি টেনে নিয়ে যায়। পরের মুহূর্তে জেনিফারকে অন্য মনিটরে গ্যারির ভিডিও দেখানো হয়, যেখানে খুনি গহরিকে বিরক্ত করছিল, নির্যাতন করছিল। জেনিফার কাঁদতে কাঁদতে চিৎকার করে, এমনকি ধাক্কায় আবার অজ্ঞান হয়ে যায়। এবার যখন তার জ্ঞান ফিরে এলো তখন সে আবার একই খাঁচায় ফিরে এলো। তারা পরীক্ষামূলক চেয়ারে বসেছিল, অথবা বলা যায় দুজনেই পরীক্ষামূলক চেয়ারে একসাথে বাঁধা ছিল। এই সময় তাদের সামনের মনিটরে একটি ভিডিও চলছিল, যেখানে দেখা যাচ্ছিল একজন মা তার নিজের ছেলেকে গালি দিচ্ছেন এবং শিশুটি তার মায়ের উপর গভীরভাবে বিরক্ত। তারা এই সবের ভিডিও তৈরি করেছিল এবং এটি অত্যন্ত বিরক্তকর ছিল। আমরা দেখতে পাই যে একদিন রাগের বশে শিশুটি তার মাকে বেশ কয়েকবার ধাক্কা মেরে তার ছবি তোলে। সে এখন এই সব রেকর্ড করেছে এবং আমরা জানতে পারি যে শিশুটি আর কেউ নয়, হত্যাকারী, এবং সে এখন তার মায়ের কর্মকাণ্ড এবং এই লোকদের উপর নির্যাতন করে তার সহ্য করা অত্যাচারের প্রতিশোধ নিচ্ছিল। হত্যাকারীও আমাদের সাথে এই সমস্ত ভিডিও দেখছিল। সে তার অতীতের সমস্ত যন্ত্রণা এবং দুঃখের কথা মনে করতে শুরু করে এবং তার রাগ আবার জেগে ওঠে। সে এখন জেনিফারকে নির্যাতন করার জন্য এগিয়ে যায়, প্রচণ্ডভাবে তার দাঁত টেনে বের করার চেষ্টা করে। জেনিফার জোরে চিৎকার করে এবং গহরি তাকে বলে, তুমি যদি পুরুষ হও এখানে এসে আমার দাঁত টেনে বের করো। সে দুবার না ভেবে নির্মমভাবে গহরির দাঁত উপড়ে ফেলে, যার ফলে গহরির জোরে চিৎকার শুরু হয়। ব্যথায় গহরির জ্ঞান হারায় এবং সে তাদের দুজনকে তুলে গহরির কক্ষে রাখে। যেহেতু গহরি জেনিফার বড় হয়েছিল, তাই গহরির প্রতি জেনিফারের শ্রদ্ধা আরও বেড়ে যায়। গহরির সাথে সে বসে থাকে এবং তার জ্ঞান ফিরে না আসা পর্যন্ত তার যত্ন নেয়। যখন গহরির ঘুম আসে তখন তারা এই ঝুঁকিপূর্ণ মুহূর্তে আরও ঘনিষ্ঠ হয়। তাদের ঘনিষ্ঠতার পর জেনিফার আবার ঘুমিয়ে পড়ে এবং আমরা দেখি গহরি উঠে একপাশে সরে যায়। তার একটি কার্ড বের করে, স্ক্যান করে, দরজা খুলে উপরে উঠে যায় এবং একটি বিশাল মোড়। আমরা জানতে পারি যে গহরি, যাকে আমরা পুরো সিনেমা জুড়ে ধরে নিয়ে এসেছি যে একজন শিকার, সে আসলে আসল খুনি। গহরি সেই শিশুটিই ছিল যার উপর আমরা নির্যাতনের ভিডিও দেখেছিলাম এবং সে তার ভাইয়ের সাথে এটি পরিচালনা করছিল। এই লোকেরা এইভাবে অনেক মেয়ে এবং ছেলেকে নির্যাতন এবং হত্যা করেছিল এবং এখন তারা জেনিফারের জন্য একই পরিকল্পনা করেছিল। কিন্তু কোনো কারণে গহরি জেনিফারের প্রতি আকৃষ্ট হয়ে পড়েছিল এবং তাকে হত্যা না করার সিদ্ধান্ত নিয়েছিল এবং তার ভাই এর বিরুদ্ধে সিদ্ধান্ত নিচ্ছিল। তাদের পরিকল্পনা ভেস্তে যাবে। যদি জেনিফার কখনো পালিয়ে যায় তাহলে তারা গভীর বিপদে পড়বে। তার ভাই আজ জেনিফারকে নির্যাতন করে হত্যা করতে চেয়েছিল। এই কথা শুনে গ্যারি রেগে গেল এবং রান্নাঘরে পড়ে থাকা ছুরি দিয়ে তার ভাইকে ছুরিকাত করল। তারপর তার দেহ বাথটাবে রেখে দিল। গ্যারি তারপর তার সমস্ত ভুক্তভোগীদের ফাইলগুলি দেখতে শুরু করলো। জেনিফার নামে একটি নতুন ফাইল তৈরি করলো। সে যখন সেগুলি দেখছিল তখন হঠাৎ সে দরজায় টোকা শুনতে পেল। সে দ্রুত সমস্ত ফাইল লুকিয়ে রাখলো এবং বাইরে চলে গেল। কেবল জেনিফারের
তাদের মামলার তদন্তকারী পুলিশ অফিসারদের দেখতে পেল। তারা গহরীকে তার বড় ভাই সম্পর্কে জিজ্ঞাসা করেছিল, কারণ তারাও গহরীকে সন্দেহ করেছিল। তবে গহরী বিষয়টি স্পষ্টভাবে অস্বীকার করে বলেছিল যে তার ভাই বাড়িতে নেই এবং অনেক দিন ধরে সেখানে ছিল না। বাড়ি থেকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করার পর পুলিশ চলে যাওয়ার কথা ছিল, কিন্তু হঠাৎ তাদের মনে পড়ল যে আজ একটি গুরুত্বপূর্ণ ম্যাচ আছে। তাই তারা টিভি চালু করলো। তারা স্কোর দেখতে শুরু করলো এবং জল আনতে রান্নাঘরে গেল। হঠাৎ একটি বিজ্ঞাপন এলো। তারা চ্যানেল পরিবর্তন করে জেনিফারের সিসিটিভি ফুটেজ দেখতে পেল। এটা দেখে তারা হতবাক হয়ে গেল এবং বুঝতে পারল যে গিরি আসল অপরাধী, যে জেনিফারকে বন্দি করে রেখেছিল। তারা তাকে ধরার আগেই গিরি তার বড় বন্দুক নিয়ে এসে তাদের গুলি করে হত্যা করে। এদিকে সে লক্ষ্য করল যে জেনিফারও গুলির শব্দে ঘুম থেকে উঠে গেছে। সে জেনিফারের কাছে ছুটে যায় এবং বলে, জেনিফার ওঠো, আমরা পালাতে পারবো, আমি উভয় খুনিকেই মেরে ফেলেছি। সে জেনিফারকে তার অ্যাপার্টমেন্টে উপরে নিয়ে যায়, যেখানে সে মৃত অফিসারদের দেখে এবং তাদের খুনি ভেবে ভুল করে। তারপর সে একটি ফোন তুলে দ্রুত পুলিশকে ফোন করার চেষ্টা করে, কিন্তু বুঝতে পারে জেনিফারি না, আমরা তা করব না, আমরা পুলিশকে ফোন করব না। আমরা এখানে যা করেছি তা ভিডিওতে রেকর্ড করা হয়েছে এবং যদি এটি বেরিয়ে আসে তাহলে তুমি অপমানিত হবে। সে বলে, আগে আমাকে সব ভিডিও মুছে ফেলতে দাও। জেনিফার নিচে নেমে ভিডিওগুলি মুছে ফেলার চেষ্টা করে, পুলিশকে ফোন করতে থাকে। সে বারবার ফোন ব্যবহার করছে এবং ঠিক তখনই আমরা একজন অফিসারকে দেখতে পাই, যিনি পুরোপুরি মৃত ছিলেন না, উঠে জেনিফারের পিছনে দাঁড়িয়ে আছেন। সে সম্ভবত জেনিফারকে সত্য বলার চেষ্টা করছিল, কিন্তু তার আগেই জেনিফার ভয়ে কাতর হয়ে ভারী কিছু তুলে তার মাথায় আঘাত করে, যার ফলে সে মারা যায়। এখানে সে একই তারের সাথে ধাক্কা খায় যেখানে গ্যারি সমস্ত ভুক্তভোগীদের ফাইল রেখেছিল। এবার ক্যাবিনটি সম্পূর্ণ খুলে গেল এবং যখন জেনিফার ফাইলগুলির ভেতরই পাকালো, তখন সে পুরো সত্যটিও জানতে পারল যে তাকে একটি সম্পূর্ণ পরিকল্পনার পরে এখানে আনা হয়েছিল এবং মূল পরিকল্পনাকারী আর কেউ নয়, বরং গ্যারি নিজেই ছিল। ভুক্তভোগীদের ফাইলগুলির ভেতরে সে গ্যারির সাথে গ্যারির একটি ছবিও দেখতে পায় এবং তারা বুঝতে পারে যে এই দুজনে একসাথে কাজ করে। ইতিমধ্যে আমাদের দেখানো হয়েছে যে গ্যারির ভাই, যাকে গহরী ছুরিকাঘাত করেছিল, সেও মৃত ছিল না, বরং আহত হয়েছিল এবং সে বাথটাব থেকে উঠে জেনিফারের কাছে আসে। সে জেনিফারকে ধরে আবার হত্যা করতে যাচ্ছিল, কিন্তু নিজেকে বাঁচানোর জন্য জেনিফার তার শরীরে আটকে থাকা ছুরি দিয়ে তাকে ছুরিকাঘাত করে, যার ফলে সে মারা যায়। তাকে হত্যা করার পর সে পালানোর সব উপায় খুঁজছিল, কিন্তু সব বন্ধ ছিল। ইতিমধ্যে একজন পুলিশ অফিসারের ফোন বেজে ওঠে এবং সে তার ফোন বের করে অন্য একজন অফিসারকে ফোন করতে যাচ্ছিল। যখন গহরী আসে, সে জানে গহরী জানে না জেনিফার সত্য আবিষ্কার করেছে, তাই সে গহরীর কাছে যাওয়ার চেষ্টা করে এবং গহরীও। ঠিক যখন সে বসতে চলেছে, জেনিফার তার মুখে কীটনাশক স্প্রে করে এবং যেখানে তাকে বন্দি করা হয়েছিল সেখান থেকে দৌড়ে যায়। সে আশা করেছিল যে সে তাকে বাঁচানোর জন্য কিছু পাবে এবং সে একটি বন্দুক খুঁজে পায়। ঠিক সময় গহরী এসে পৌঁছায়। গহরীকে লক্ষ্য করে বন্দুকটি গুলি করার চেষ্টা করে, কিন্তু সে তা পুনর্লোড করেনি। গহরী তার কাছ থেকে এটি ছিনিয়ে নিতে সক্ষম হয়। গহরী এখন তার বন্দুক লোড করেছিল এবং জেনিফারকে গুলি করতে যাচ্ছিল, কিন্তু জেনিফার আবারও সাহস দেখালেন, তার হাত থেকে বন্দুকটি ছিনিয়ে নিলেন এবং তাকে হত্যা করলেন। শেষ পর্যন্ত নিজের জীবন বাঁচালেন এবং অন্যদের ক্ষতির প্রতিশোধ নিলেন। পরে তিনি পালিয়ে গেলেন। তার সাহস তাকে বাঁচিয়েছিল এবং সিনেমাটি তাকে জীবিত এবং অক্ষত অবস্থায় শেষ হয়।